হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমার আজকের আলোচনা ইনকাম ট্যাক্সের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। ইনকাম ট্যাক্স, আইটিআর, টিডিএস, ফর্ম 16, ট্যাক্স সেভিং ফান্ড, এই ধরনের বিভিন্ন বিষয় আমরা প্রায়শই শুনে থাকি, যেগুলি সম্পর্কে হয়তো এখনও অনেকের মধ্যে যথেষ্ট স্বচ্ছ ধারণার অভাব রয়েছে। আমার আজকের আলোচনা ইনকাম ট্যাক্সের এইসব বেসিক বিষয়গুলি নিয়ে, যে বিষয়গুলি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে নিতে পারলে পরবর্তী ক্ষেত্রে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন, আইটিআর ফাইল, এই সমস্ত কাজগুলিতে যথেষ্ট সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। বেসিক কনসেপ্ট অফ ইনকাম ট্যাক্সের ধারণায় আমরা প্রথমেই ইনকাম ট্যাক্স বিষয়টা একটু জেনে নিই। ইনকাম ট্যাক্স খুব সহজ সরলভাবে ইনকামের ওপর যে আমরা ট্যাক্স দিই, এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে ইনকামের ওপর কিন্তু সবটা ট্যাক্স দিতে হয় না, কারণ একটা লিমিট পর্যন্ত কোনো ট্যাক্স লাগে না এবং তারপরেও বেশ কিছু রিবেট, ডিডাকশন, এই সমস্ত বিষয় যেগুলি ছাড় পাওয়া যায়। তাহলে সেই ছাড়গুলি বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। সেই ট্যাক্সেবল ইনকামের ওপর আমরা ট্যাক্স দিই। তো ইনকাম ট্যাক্স বলতে এটাকেই বোঝায়। এইবার ইনকাম ট্যাক্স নিয়ে আমরা দুটি শব্দ শুনে থাকি, একটি হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, একটি হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার আপনারা জানেন যে 1 এপ্রিল থেকে 31 মার্চ এই টাইম ডিউরেশনের মধ্যে থাকে। আমি এখানে দেখুন 19-20 এই ফিনান্সিয়াল ইয়ার, এটাকে আমি প্রিভিয়াস ইয়ার দেখাচ্ছি, এবং 20-21 এই ইয়ারটাকে আমি অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে দেখাচ্ছি। আমরা কি করছি? প্রিভিয়াস ইয়ারে ইনকাম আর্ন করছি। তাহলে 19-20 ফিনান্সিয়াল ইয়ারে আমরা যে ইনকামটা আর্ন করলাম, সেই ইনকামটার উপর আমরা ট্যাক্স দেবো কখন? 20-21 অ্যাসেসমেন্ট ইয়ারে। ওকে, এই সংক্রান্ত বিষয়গুলো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে দিয়ে বোঝাতে থাকবো। এরপরে দেখুন আমরা যেটা বুঝে নেব সেটা হচ্ছে কারেন্ট ইনকাম ট্যাক্স স্ল্যাব। কারেন্ট ইনকাম ট্যাক্সের দুটি স্ল্যাব রয়েছে, একটি হচ্ছে এক্সিস্টিং স্ল্যাব আর একটি হচ্ছে নিউ স্ল্যাব। এক্সিস্টিং স্ল্যাবটা কীরকম? দেখুন, আবার আমি এখানে শব্দটা ইউজ করছি ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামের জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা নিয়ে আমি পরে আসছি। ট্যাক্সেবল ইনকাম যদি 2.5 লাখ পর্যন্ত থাকে তাহলে কোনো ট্যাক্স দিতে হয় না। 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত হলে 5% ট্যাক্স দিতে হয়। 5 লাখ থেকে 10 লাখের মধ্যে হলে 20% ট্যাক্স দিতে হয়, আর 10 লাখের বেশি হলে 30% ট্যাক্স দিতে হয়। এখন আপনারা বলবেন যে আপনারা জানেন 5 লাখ পর্যন্ত ট্যাক্সের ছাড়। হ্যাঁ, ঠিকই জানেন, 5 লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হয় না, কারণ 87A-তে 12,500 টাকা রিবেট পাওয়া যায়, আর 5% করলে ওটা 12,500ই হয়। কিন্তু এটা আপনি তখনই পাবেন যখন আপনার ট্যাক্সেবল ইনকামটা 5 লাখের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তখন আপনার কোনো ট্যাক্স লাগলো না। কিন্তু যদি আপনার ট্যাক্সেবল ইনকাম 6 লাখ হয়ে যায়, 5 লাখের থেকে বেশি হয়ে যায়, তখন কি হবে? তখন আপনার প্রথম 2.5 লাখের জন্য কোনো ট্যাক্স দিতে হলো না, পরবর্তী 2.5 লাখ মানে 2.5 লাখ থেকে 5 লাখের জন্য 5% ট্যাক্স দিলেন, মানে 12,500, তার সঙ্গে আরও 1 লাখ মানে 6 লাখ আমি ধরছি ট্যাক্সেবল ইনকাম, সেই 1 লাখের ওপর 20% ট্যাক্স দিলেন। তিনটেকে যোগ করে যা হবে তার ওপর হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% দিয়ে আপনার সেটা ট্যাক্স হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এরপরে আমরা বুঝে নেব এই যে মেন আমি বলতে চাইছি বারবার, যেটা ট্যাক্সেবল ইনকাম ব্যাপারটা কি। দেখুন, ট্যাক্সেবল ইনকাম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। কি করে বার করব? এর জন্য ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে 5টা হেড ঠিক করে দেওয়া হয়েছে। ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি, তাহলে স্যালারি থেকে আমরা যেটা পাচ্ছি সেটা। এখন এই স্যালারির আবার অনেক রকম প্রশ্নচিহ্ন আসে, যে স্যালারি আমরা কোনটা ধরবো, ব্যাংকে যেটা ক্রেডিট হচ্ছে সেটা নাকি আমার গ্রসটা? তো স্যালারির কিন্তু একটু বুঝে নিতে হবে আগে। দেখুন, স্যালারিতে গ্রস যে স্যালারি আমরা পাই, সেই স্যালারি সেখান থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে লেস হবে। এই মুহূর্তে স্ট্যান্ডার্ড ডিডাকশন এখন যেটা রয়েছে সেটা হচ্ছে 50,000, তাহলে 50,000 মাইনাস হয়ে গেল। এইচআরেটাও কিন্তু আপনি লেস করতে পারেন, কিন্তু সেই লেস করার কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম মেনে আপনি যদি হাউস অ্যান্ড অ্যালাউন্সের টাকাটা মাইনাস করতে চান, করতে পারেন। আর যদি সেই নিয়ম মেনে না করতে পারেন তাহলে হাউস রেন্টটা কিন্তু ট্যাক্সেবলের মধ্যে ধরে নিতে হবে। প্রফেশনাল ট্যাক্স যেটা দিচ্ছেন সেটা আপনার মাইনাস হবে। আর বিশেষ কিছু অ্যালাউন্স থাকে, যেমন ড্রেস অ্যালাউন্স বা এই ধরনের বিশেষ কিছু অল্প অ্যালাউন্স থাকে, যেগুলো কিন্তু ছাড় পাওয়া যায়। তাহলে গ্রোস স্যালারি থেকে যখন আপনি এই কটা বাদ দিয়ে দিলেন, তারপর যেটা বেরোলো সেটা হচ্ছে আপনার হেড স্যালারি। তাহলে আপনার ফার্স্ট হেড স্যালারি থেকে আপনি হেড স্যালারিতে লিখে দিলেন। নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই হাউস প্রপার্টিরও আবার কিছু প্রশ্ন রয়েছে। হাউস প্রপার্টির জায়গাটা আপনার প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। প্লাস কেন হতে পারে? ধরুন আপনি আপনার বাড়িতে ভাড়া দিয়েছেন এবং সেখান থেকে আপনি কিছু আর্নিং করছেন, আপনি থাকেন প্লাস আপনি ভাড়া দিয়ে সেখান থেকে আপনি কিছু আর্নিং করছেন, তো সেটা কিন্তু আপনার প্লাস হিসেবে দেখাতে হবে না, হাউস প্রপার্টি থেকে আপনি কিছু ইনকাম করলেন।
তো হাউস প্রপার্টির ক্ষেত্রে যেটা বলছিলাম প্লাস মাইনাস হয়। হাউস প্রপার্টির ক্ষেত্রে দেখুন, আপনি যদি হোম লোন নেন তাহলে হোম লোনের যে ইন্টারেস্ট পাবেন সেটা কিন্তু এখানে মাইনাস করতে পারবেন, মাইনাস করে আপনি দেখাতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনার প্লাসও হতে পারে, আবার আপনার মাইনাসও হতে পারে। নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। বিজনেস এবং প্রফেশন থেকে যে ইনকাম করছেন সেটা এখানে লিখে দিলেন। তারপরে হচ্ছে ইনকাম আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইনস। এই ক্যাপিটাল গেইনসের জায়গাটা আবার একটা বিরাট জায়গা। আমি চেষ্টা করব এইগুলো নিয়ে পরে আলাদা করে ভিডিও বানানোর। আপনারা যদি এই সংক্রান্ত আরও ডিটেলে জানতে চান কমেন্ট সেকশনে জানাবেন। এই ক্যাপিটাল গেইন হচ্ছে আপনি যেটা ক্যাপিটাল নেচারে আর্ন করেন। এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে রেভিনিউ নেচারে আর্ন করা। এবার ক্যাপিটাল নেচারে আর্ন করা বলতে ধরুন আপনি শেয়ার মার্কেট বা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন এবং সেখান থেকে একটা টাকা আর্ন করলেন, তখন আপনাকে কিন্তু সেখানে এটা দেখাতে হবে। এবার এক্ষেত্রেও কিন্তু মাইনাস হতে পারে। আপনি যদি প্রফিট করেন তাহলে এখানে প্লাস দেখাবেন, আপনি মাইনাস করলে এখানে আপনি সেটা বাদ দিতে পারবেন। যেমন ধরুন আপনি হয়তো 3 বছর ধরে 3 লাখ টাকা জমিয়েছেন, সেখান থেকে আপনি 3.5 লাখ টাকা পেলেন, তার মানে 50,000 টাকা আপনার গেন, আপনি এখানে গেন হিসেবে দেখাবেন। 3 লাখ টাকা জমিয়েছেন, আপনি 2,80,000 পেলেন, তার মানে আপনার 20,000 টাকা লস, আপনি লস দেখাবেন। আর একটা হয় ক্যাপিটাল গেন, সেটা হচ্ছে আপনি যদি আপনার কোনো প্রপার্টি সেল করেন, তো সেক্ষেত্রে আপনি এককালীন যে টাকাটা পেলেন প্রপার্টি সেল করে, তখন কিন্তু সেটা ক্যাপিটাল নেচার হয়ে যায়, তখন আপনাকে এখানে সেটা দেখাতে হবে। এরপর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই ওপরের 4টে বাদ দিয়ে বাদ বাকি যা আছে সব ইনকাম ফ্রম আদার সোর্সেস। যেমন ধরুন ব্যাংকের ইন্টারেস্ট পেয়েছেন, সেটা আপনাকে এখানে দেখাতে হবে। আপনি যদি লটারি জেতেন, কোনো প্রাইজ জেতেন, গিফট ফান্ড, সব কিছু আপনি এখানে দেখাতে পারেন। তো ইনকাম ট্যাক্সের ব্যাপার হচ্ছে যে আপনার সমস্ত ইনকামটাই এখানে দেখাতে হবে। অনেকে ভাবেন যে আমার স্যালারি ইনকাম শুধু দেখাবো, বাদ বাকি দেখাবো না, এটা কিন্তু না। আপনাকে সমস্ত ধরনের ইনকাম দেখানোর পর আপনি কি করলেন, আপনার বেরোলো গ্রস টোটাল ইনকাম, জিটিআই। এই গ্রস টোটাল ইনকাম থেকে এবার আপনি ডিডাকশন পাবেন। ডিডাকশন কী কী পাচ্ছেন, আন্ডার 80C-তে পাচ্ছেন, মানে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে আমাদের, জিপিএফ আছে বা ইপিএফ আছে, যেগুলো এলআইসি আছে, টিউশন ফিস, পিপিএফ, এনএসসি, এফডি, লং টার্মে এফডি করলে অবশ্যই, হাউস বিল্ডিং লোনের যে প্রিন্সিপালটা আপনি দিচ্ছেন, সুকন্যা সমৃদ্ধিতে যা দিচ্ছেন, এই সব কিছু মিলিয়ে টোটাল এখন রয়েছে যেটা 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে ছাড় পেতে পারেন। তাহলে ধরুন আপনার হয়তো গ্রস টোটাল ইনকাম বেরিয়েছে 7 লাখ, 7 লাখ থেকে আপনি 1.5 লাখ বাদ দিয়ে দিলেন। মানে বাদ তখনই দিতে পারবেন যদি আপনি এলআইসি, পিপিএফ এই সমস্ততে 1.5 লাখ টাকা ইনভেস্ট করে থাকেন, তবে, বা যত টাকা ইনভেস্ট করেছেন তত টাকা। সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি 1.5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, তাহলে 7 লাখ থেকে আপনি 1.5 লাখ টাকা বাদ দিয়ে দিলেন, ওখানেই ওটা মাইনাস হয়ে গেল। এইভাবে দেখুন, এছাড়াও পাওয়া যায় 80D, মেডিক্লেম করেছেন সেখানে যে টাকা দিচ্ছেন, 80E-তে হায়ার এডুকেশন লোন নিলে, 80G-তে কোনো ডোনেশন করেছেন, যেমন ধরুন এখন করোনা ভাইরাস নিয়ে যে ডোনেশনগুলো করা হচ্ছে চ্যারিটেবল ফান্ড হিসাবে আমাদের পিএম কেয়ার বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে, সেগুলো কিন্তু এখানে 80G-তে ছাড় পাওয়া যাবে। এছাড়া আছে 80TTA, এটা হচ্ছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট ছাড় পাবেন। আর 80TTB-তে হচ্ছে যারা সিনিয়র সিটিজেন তারা 40,000 টাকা পর্যন্ত পাবেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস ফিক্সড ডিপোজিটের ওপর ইন্টারেস্টে। এছাড়াও হয় 80DD, 80DDB, 80U। অ্যাকচুয়ালি এটা হচ্ছে চ্যাপ্টার 6A আন্ডার সেকশন 80C থেকে 80U পর্যন্ত একটা বিরাট একটা ব্রাঞ্চ রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে আপনি একটা ভালো অঙ্কের টাকা এখানে ডিডাকশন করতে পারবেন। ডিডাকশন করার পর যে টাকাটা আপনি ডিডাকশন করলেন, ধরুন আপনি টোটাল 2 লাখ টাকা ডিডাকশন করেছেন, তাহলে আপনার 7 লাখ টাকা ছিল, আপনি 2 লাখ টাকা ডিডাকশন করার পর আপনার দাঁড়ালো 5 লাখ টাকা। তো এইভাবে আপনার ট্যাক্সেবল ইনকামটা আগে বার করে নিতে হবে। তো ট্যাক্সেবল ইনকামের ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এইবার দেখুন, যদি আমি নতুন যে স্ল্যাব রয়েছে নিউ স্ল্যাব এ যাই, তাহলে তার কীরকম। নিউ স্ল্যাবে যেটা, সেটা হচ্ছে আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত নীল, 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 5% ট্যাক্স, 5 লাখ টাকা থেকে 7.5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 10% ট্যাক্স, 7.5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত হচ্ছে 15% ট্যাক্স, 10 লাখ থেকে 12.5 লাখ পর্যন্ত হচ্ছে 20% ট্যাক্স, 12.5 থেকে 15 লাখ পর্যন্ত 25% ট্যাক্স এবং 15 লাখের বেশি হলে 30% ট্যাক্স। তাহলে স্বাভাবিকভাবেই দেখে মনে হচ্ছে নিউ স্ল্যাবটায় তো ট্যাক্সের রেট কম, কারণ দেখুন এখানে আমার 5 লাখ থেকে 10 লাখে 20% পড়ছিল, আর সেটা এখানে আমার পড়ছে 5 লাখ থেকে 7.5 লাখে 10%, 7.5 লাখ থেকে 10 লাখে 15%। হ্যাঁ, এই হয়তো ভেঙে দেওয়া আছে।
তাহলে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে আমি লিখে দিয়েছি, এক্সামশনস অ্যান্ড ডিডাকশন আর নট অ্যালাউড। এই নিউ ট্যাক্স স্ল্যাবে যদি আপনি যান, তাহলে এতক্ষণ যে ডিডাকশনগুলোর কথা বলছিলাম, এই 80C, 80D, 80E, এই জায়গাটা আপনার পুরোটা বাদ। এবং শুধু তাই নয়, আপনি যখন স্যালারি ক্যালকুলেশন করবেন, স্যালারিতেও যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, HRA, PT বাদ দিচ্ছিলেন, সেগুলোও বাদ। হাউস লোনের যে আপনি ইন্টারেস্ট বাদ দিচ্ছিলেন, সেটাও বাদ। তাহলে আপনার এই যে GTI যেটা হবে এবং স্যালারিটা ফুল ধরে, হাউস লোনের ইন্টারেস্টও আসছে না, তারপরে যে GTI যেটা হবে, গ্রস টোটাল ইনকাম, সেটাই আপনার হয়ে যাবে ট্যাক্সেবল ইনকাম। সেটার ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আপনি কোন নিয়মে ট্যাক্স দেবেন সেটা যদি আপনি জানতে চান, যে কোনটা ক্ষেত্রে আপনার সুবিধা হবে, তাহলে ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট আছে, সেই ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে গেলে সেখানেতে আপনি দেখতে পাবেন একটা জায়গা রয়েছে ট্যাক্স ক্যালকুলেটর। সেই ট্যাক্স ক্যালকুলেটর ইউজ করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কোন ট্যাক্স সুবিধাজনক। এরপর আমরা দেখে নেব কী কী উপায়ে আমরা ট্যাক্স জমা দিতে পারি, বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের থেকে কী কী উপায়ে ট্যাক্স সংগ্রহ করে। যেমন রয়েছে TDS, TCS, অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স প্রভৃতি। প্রথমে বলি TDS নিয়ে। TDS হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, অর্থাৎ কোনো একজন ব্যক্তির যেখান থেকে ইনকামের সোর্সটা রয়েছে, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের আইন অনুযায়ী সময়ে সময়ে কেটে নেয়। এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নির্দিষ্ট সময় অন্তর তাদের ট্যাক্স কেটে নেয় আগে থেকেই, সেটা কি বলা হচ্ছে TDS। যেমন বলি, কোনো একজন ব্যক্তি হয়তো স্যালারিড পারসন, তিনি যেখান থেকে প্রতি মাসে স্যালারি উইথড্র করেন, তার এমপ্লয়ার তার স্যালারি দেওয়ার সাথে সাথে যদি দেখেন যে তার স্যালারি ট্যাক্সেবল হবে, তখন প্রত্যেক মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ TDS কেটে নিতে পারেন, এবং সেটি তার প্যান নম্বর এবং নাম দিয়ে সেই এমপ্লয়ারের ট্যান নম্বর অনুযায়ী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে জমা দিয়ে দেন। ওকে। এছাড়াও ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিটে আগে ছিল 10,000, এখন হয়ে গেছে সেটা 40,000, 40,000-এর বেশি ইন্টারেস্ট আর্নিং হয়, তখন ব্যাংকও কিন্তু TDS কেটে নিতে পারে। তো এরকমভাবে আগে থেকেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিয়ম রয়েছে ট্যাক্স কেটে নেওয়া। এখানে বিষয়টা বুঝতে হবে যে আমি একটু আগে যেটা বলছিলাম, প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার, ব্যাপারটা এমন নয় যে প্রিভিয়াস ইয়ারের আপনার টোটাল যা ট্যাক্স হলো আপনি সবটাকে অ্যাসেসমেন্ট ইয়ারে দেবেন, ব্যাপারটা কখনোই এমন নয়। প্রিভিয়াস ইয়ারে আপনার ইনকামের সাথে সাথেই আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কিছু কিছু করে ট্যাক্স দিচ্ছেন TDS-এর মাধ্যমে, যদি আপনার ট্যাক্স পড়ে তবেই। যদি আপনার ট্যাক্স না পড়ে, ট্যাক্সেবল ইনকাম আপনার না থাকে, তখন কিন্তু আপনার TDS কাটবে না। যদি কেটেও নেয়, তাহলে সেটা আপনি পরে ITR যখন রিটার্ন ফাইল করবেন, তখন সেটা ফেরত পাবেন। তো এই অ্যাসেসমেন্ট ইয়ারেতে ডিউ ডেট থাকে, সেই ডিউ ডেটের মধ্যে ITR রিটার্ন সাবমিট করতে হয়। এরপরে আমরা দেখে নেব TCS-টা নিয়ে। TCS হচ্ছে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি একটা খুব বড় অঙ্কের কোনো টাকা দিয়ে কিছু দ্রব্য কেনে, যেমন ধরুন 10 লাখ টাকার ওপরে যদি গাড়ি কেনা হয়, তাহলে সেখান থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, 1%, 2%, এই পার্সেন্টেজে ট্যাক্স কালেক্ট করে নেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এবং সেটাও নাম প্যান নাম্বার অনুযায়ী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে জমা থাকে। তো এই TDS-এর রেট রয়েছে, সেই রেট চার্টগুলো আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। এরপরে আসি অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স ব্যাপারটা হচ্ছে, দেখুন স্যালারাইড যারা পার্সন, তাদের ক্ষেত্রে TDS-এর মাধ্যমেই সমস্ত ট্যাক্সটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে জমা পড়ে যায়, তাই তাদের আর অ্যাডভান্স ট্যাক্সের বিষয় আসে না। কিন্তু যাদের বড় বিজনেস রয়েছে বা বিভিন্ন সেলিব্রিটি পার্সন রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্স ট্যাক্সের ব্যাপার আসে। ওনাদের একটা ট্যাক্স অ্যাজাম্পশন করে নিতে হয় যে কত টাকা আর্নিং হবে এবং কত টাকা ট্যাক্স হতে পারে, সেই ভিত্তিতে অ্যাডভান্স ট্যাক্স আগে থেকেই দিয়ে দেওয়া যায়। অর্থাৎ আমি আগেই বলেছি যে প্রিভিয়াস ইয়ার শেষ হওয়ার পরে আমি ট্যাক্স দেবো, এমনটাই নয়। প্রিভিয়াস ইয়ারের সাথে সাথেই আমি TDS যেমন দিচ্ছি, তেমন অ্যাডভান্স ট্যাক্সও দিতে পারি। সেই অ্যাডভান্স ট্যাক্সের রেট রয়েছে, বিভিন্ন ইনস্টলমেন্টে দেওয়া যায়, 15%, 45%, 75% এবং 100% এইভাবে। এটা অনুমান ভিত্তিক দেওয়া হয়। যদি বেশি দেওয়া হয়, ITR রিটার্ন ফাইলের সময় ফেরত পাওয়া যাবে। এবার যদি কম দিয়ে দেওয়া হয়, কম দেওয়ার কোনো উপায় থাকে না, এমনভাবেই ক্যালকুলেশন করতে হয়। কিন্তু কখনো কখনো দেখা যায় যা দেওয়া হয়েছে তার থেকেও কিছু বেশি ট্যাক্স এখনও লাগবে, তখনও ITR রিটার্ন সাবমিট করার আগে যে ট্যাক্সটি বাকি আছে, সেটি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের মাধ্যমে জমা দেওয়া যায়। এই জমা দেওয়া ব্যাংকে গিয়ে
ফর্ম রয়েছে, সেই ট্যাক্স জমা দেওয়ার যে ফর্ম সম্ভবত 280 নম্বর চালান ফর্মের মাধ্যমে দেওয়া যায় এবং অনলাইনে পেমেন্ট করেও দেওয়া যায়। তো আমাদের আইটিআর রিটার্ন ফাইল করার আগে আমাদের দেখে নিতে হবে যেন আমাদের যে ডিউ ট্যাক্স ছিল সেই সমস্ত ট্যাক্স আমরা পেড করে দিয়েছি। আমাদের বেশি দেওয়া থাকলে অসুবিধা নেই, আমরা সেটা রিটার্ন পাবো, কিন্তু কম কখনোই রাখা যাবে না আইটিআর রিটার্ন ফাইল করার আগে। এরপরে যেটা আমাদের বুঝে নিতে হবে সেটা হচ্ছে ফর্ম 16। ফর্ম 16 শব্দটার সম্পর্কে আমরা খুব পরিচিত। যারা স্যালারাইড পার্সন তারা এই ফর্ম 16 পেয়ে থাকেন তার এমপ্লয়ারের কাছ থেকে। আসলে যদি এমপ্লয়ার আপনার টিডিএস কেটে থাকে তাহলে সেই টিডিএস যে কেটেছে তার 10 নম্বর অনুযায়ী আপনার প্যান এবং নামের ভিত্তিতে যে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের কাছে জমা পড়েছে তার সার্টিফিকেটটা হলো ফর্ম 16। এই ফর্ম 16-এর পার্ট এ এবং পার্ট বি দুটো পার্ট থাকে। এখন এই ফর্ম 16 আপনি তখনও পেতে পারেন যদি আপনার টিডিএস না কাটে, তখন সেখানে আপনার 0 টিডিএস কেটেছে হিসাবেই আপনাকে দেবে। কিন্তু যদি টিডিএস কেটে থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই সংগ্রহ করতে হবে, এটা মাস্ট। এরপর আসছি ফর্ম 16A। ফর্ম 16A হচ্ছে স্যালারি ছাড়া আর অন্য কোনো উপায়ে যদি টিডিএস কেটে নেওয়া হয়, যেমন ব্যাংকের ইন্টারেস্টের কথা বলছিলাম, ফিক্সড ডিপোজিট 40,000-এর বেশি ইনকাম হয়ে গেলে ব্যাংক নিজে থেকেই টিডিএস কেটে নেবে, তো তার সার্টিফিকেট আপনাকে দেবে ফর্ম 16A-এর মাধ্যমে, সেটা আপনাকে ব্যাংক থেকে সংগ্রহ করে নিতে হবে। এরপরে আসছি ফর্ম 16B। এটা হচ্ছে যদি মানে প্রপার্টি সেল করা হয় তাহলে যে বায়ার সেই বায়ারের টিডিএস কেটে নেওয়া হয়, তখন সেক্ষেত্রে ফর্ম 16B দেওয়া হয়। আর প্রপার্টি রেন্টের ক্ষেত্রে একটা টিডিএস কাটা হয়, সেটা হচ্ছে ফর্ম 16C। তো মেনলি আমাদের খুব কমন যেগুলো সেগুলো হচ্ছে ফর্ম 16 আর ফর্ম 16A। এই ফর্ম 16 এবং ফর্ম 16A-টা আইটিআর রিটার্ন ফাইল সাবমিট করার আগে আমাদের সংগ্রহ করে নিতে হবে নির্দিষ্ট উৎস থেকে, অর্থাৎ স্যালারিড পার্সনদের যে ফর্ম 16 সেটা ওনার এমপ্লয়ার দেবেন এবং ব্যাংকের যদি ফিক্সড ডিপোজিটে টিডিএস কাটে সেটা উনি দিচ্ছেন। এই প্রসঙ্গে আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট 40,000-এর বেশি হলে তবেই ব্যাংক কিন্তু টিডিএস কাটবে, কিন্তু তার মানে এটা নয় 40,000-এর কম হলে সেটা আপনার ট্যাক্স ফ্রি হয়ে গেল। আপনাকে কিন্তু ইনকাম ফ্রম যে আদার সোর্স আমি দেখাচ্ছিলাম, এই আদার সোর্সে যেটা আপনি আর্নিং করেছেন সেটা দেখাতে হয়। এইবারে আপনি যদি সিনিয়র সিটিজেন হন তখন 80DD-তে ছাড় পাচ্ছেন, সিনিয়র সিটিজেন না হলে কিন্তু ছাড় পাচ্ছেন না। আর যদি টিডিএস কেটে নেয় সেই টিডিএস কাটার ব্যাপারটা আলাদা, সেক্ষেত্রে টিডিএস কাটলে আপনি আগে থেকেই ট্যাক্স দিয়ে রেখেছেন সেই হিসাবটা আপনি পেয়ে যাবেন। এইবারে এই যে আপনি আগে থেকে ট্যাক্স দিয়ে রাখছেন তার একটা সার্টিফিকেট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেয়, সেই ইনকাম ট্যাক্সের ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্টটার নাম হচ্ছে ফর্ম 26AS। এখানে কি হয়, যে সমস্ত জায়গা থেকে আপনার যত ধরনের ট্যাক্স আগে থেকে কেটে নেওয়া হয়েছে, সেটা টিডিএস হোক, টিসিএস হোক বা যাই হোক, সেই সমস্ত বিষয়গুলো আপনার 26AS-এ রিফ্লেক্ট করবে। আপনি 26AS দেখতে পাবেন এবং 26AX-টা আপনি পাবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফিলিংয়ের যে ওয়েবসাইট আছে যেখান থেকে আইটিআর রিটার্ন ফাইল সাবমিট করা হয়, সেখানে গিয়ে আপনার ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে পাবেন। যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে প্রথমবার রেজিস্ট্রেশন করে নিতে হয়, তারপরে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে এই 26AS-এর সঙ্গে আপনার যে ফর্ম 16A B C যা আছে তার ডেটাগুলো যেন মিল থাকে। যদি কোনো রকম অসঙ্গতি থাকে তাহলে আপনাকে ব্যাংক বলুন বা এমপ্লয়ারকে বলুন সেটা জানাতে হবে, ওনারা সেটা আবার পুনরায় আপডেট করবেন, সেটা কিছুদিন পর আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপডেট করবে, পুনরায় আপনাকে আবার ফর্ম 26AS ডাউনলোড করে নিতে হবে। ফর্ম 26AS ডাউনলোড করে নিলেন এবং ম্যাচিং হয়ে যাবার পর তারপরে এবার আপনি আপনার বাকি যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, আপনার আদার্স যে সমস্ত জিনিস যেমন মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি, এই সমস্তগুলি নিয়ে আপনি করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে কি হয়, আমাদের তিনটে জিনিস এখানে আছে, সেটা হচ্ছে অ্যাসেসি ডিটেলস। এই অ্যাসেসি মানে হচ্ছে যে ট্যাক্স দিচ্ছে সেই ব্যক্তিটির ডিটেলসটা দিতে হবে পার্ট 1-এ। পার্ট 2-তে দিতে হবে ডিটেলস রিগার্ডিং টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লিএবিলিটিস, অর্থাৎ টোটাল ইনকাম কত আর ট্যাক্স কত হয়েছে সেটা আপনাকে দিতে হবে। আর পার্ট 3-তে আপনি দেবেন ডিটেলস অফ ইনকাম ট্যাক্স পেমেন্ট, আপনি ইনকাম ট্যাক্সটা কীভাবে পেমেন্ট করেছেন তার ডিটেল। তো আগেই বলেছি আপনি এমন নয় যে সারা বছর শেষ হয়ে যাওয়ার পরে ট্যাক্স দেবেন, ট্যাক্স যদি পড়ে তাহলে আপনাকে প্রিভিয়াস ইয়ারের মধ্যেই একটু একটু করে সেই ট্যাক্স দিতে যেতে হবে এবং শেষে যে আইটিআর রিটার্ন সাবমিট করার অ্যাসেসমেন্ট ইয়ারের টাইম আছে তার আগেই সমস্ত ট্যাক্স দিয়ে দেওয়ার পরে তারপরে আপনি ফর্ম 16A B C নিয়ে
ফর্ম 26AS ডাউনলোড করবেন, ম্যাচিং করবেন, তারপরে আপনি আইটিআর রিটার্ন ফাইল সাবমিট করে দেবেন। এই আইটিআর রিটার্ন ফাইল সাবমিট করা প্রসঙ্গে আরেকটা কথা বলি যে এই আইটিআর রিটার্ন ফাইল কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হয় না। এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে 7টা ভাগ রয়েছে, 1 2 3 4 6 7 করে। তো 1টা কাদের? আইটিআর 1 হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পার্সন যাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 50 লাখের নিচে এবং ইনকামটা হচ্ছে স্যালারি থেকে, ওয়ান হাউস, একটি বাড়ি আছে, আদার সোর্স ইনকাম আপনার রয়েছে ইন্টারেস্ট, ব্যাঙ্ক ইন্টারেস্ট এইসব, আর 5,000-এর নিচে এগ্রিকালচার ইনকাম, তারাই একমাত্র আইটিআর 1 করতে পারবে। যদি এর অন্যথা হয়, অর্থাৎ ধরুন 2টি বাড়ি রয়েছে বা এগ্রিকালচার ইনকামটা 5,000-এর বেশি, তখন আপনাকে করতে হবে আইটিআর 2। কী করতে হবে দেখুন, এখানে বলছে এটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রেও করা যায় এবং পিজিবিপি অর্থাৎ হচ্ছে প্রফিট অ্যান্ড গেন অফ বিজনেস অ্যান্ড প্রফেশন, এ ধরনের কোনো ইনকাম নয়, অর্থাৎ স্যালারি ইনকাম এই ধরনের ইনকামটাই বোঝাচ্ছে। তো সেরকম যদি হয়, এগ্রিকালচার ইনকাম যদি 5,000-এর বেশি হয়, 2-3টে বাড়ি থাকে, তখন কিন্তু আপনাকে আইটিআর 2 করতে হবে। আইটিআর 3 টাকাদের ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড এইচইউএফএস হ্যাভিং ইনকাম ফ্রম পিজিবিপি, অর্থাৎ প্রফিট অ্যান্ড গেন অফ বিজনেস অ্যান্ড প্রফেশন যাদের ইনকাম, তাদের ক্ষেত্রে আইটিআর 3। তো এরকমভাবে আইটিআর 4 5 6 7 রয়েছে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তার ক্ষেত্রে সেই আইটিআরটা ফিল আপ করতে হবে। আমার যেটা মূলত বলা সেটা হচ্ছে স্যালারিড পার্সনদের সাধারণত আইটিআর 1টা হয়। তো এই সংক্রান্ত যদি আপনারা আরও কিছু জানতে চান, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি খুব সংক্ষেপে সমস্ত বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করলাম। আর সবশেষে আমি ইনকাম ট্যাক্স ইন্ডিয়া efiling.gov.in ওয়েবসাইটে কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিতে চাই। আপনারা এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে ট্যাক্স ক্যালকুলেটর পাবেন। ট্যাক্স ক্যালকুলেটর করে আপনার কোন ট্যাক্সটা আপনার জন্য সুটেবল হবে, ওল্ড না নিউ, সেটা আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ খুলবে, আপনার এখানে দিয়ে দেবে। এছাড়া যেটা আছে, আপনি এই ওয়েবসাইট থেকেই ভিউ ফর্ম 26AS ডাউনলোড করতে পারবেন, আর এখান থেকেই আপনি আইটিআর ফিল আপ করে সাবমিট করতে পারবেন। এবার তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে রেজিস্টার ইয়োরসেলফ করতে হবে। রেজিস্টার ইয়োরসেলফ করার পর আপনি লগ ইন করবেন, আর অলরেডি যদি রেজিস্টার হয়ে থাকেন তাহলে লগ ইন করবেন। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন এখানে ফরগট পাসওয়ার্ড করতে পারবেন। এবং যদি আইটিআর সংক্রান্ত কিছু আরও জানার থাকে, এখানে দেখবেন অনেক পিডিএফ আছে, অনেক ডেটা দেওয়া আছে, অনেক এফএকিউ আছে, এগুলো পড়লে আরও অনেক কিছু জিনিস জানতে পারবেন। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। যদি এ সংক্রান্ত আরও কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।